বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বাসর ঘরে প্রবেশ করার জন্য মোটেও ভালো লাগছে না। কারণ আমি কখনো কল্পনা করতে পারিনি আমার সাথে এমন একটা জিনিস ঘটে যেতে পারে। জীবনটা কতই না হেসে খেলে পার করে দিচ্ছিলাম, কিন্তু কার যে নজর লেগেছিল আল্লাহ জানে। কারণ আমার সাথে যে মেয়েটা বিয়ে হয়েছে, মেয়েটা আমার থেকে 2 বছরের সিনিয়র। আর আমি কখনোই মেয়েটাকে মানতে চাই না, কারণ আমি নেহাকে ভালোবাসি। নেহা নেহা আমার ভার্সিটির ক্লাসমেট। আমি ওকে ভালোবাসি। ভেবেছিলাম ফাইনাল এক্সামটার পরে আব্বু আম্মুকে বলে নেহাকে বিয়ে করব, কিন্তু সেটা আর হলো কই। আব্বু জোর করে আমার বিয়েটা ওই মেয়েটার সাথে দিয়ে দিল। আমি এখনো আমার বইয়ের মুখটা পর্যন্ত দেখিনি। রুমের ভেতর প্রবেশ করতে আমাকে মেয়েটা এসে পা ধরে সালাম করবে। আমি পাশ কাটিয়ে নিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আমাকে সালাম করার প্রয়োজন নেই। আপনাকে কিছু বলার জন্য আমি এখানে এসেছি। দেখুন, এই বিয়েতে আমার বিন্দু পরিমাণ মত ছিল না। আব্বু এক প্রকার জোর করে আমার সাথে আপনার বিয়েটা দিয়েছে। তাই আমি আপনাকে এতটুকু বলতে চাই, আপনি আমার কাছে অধিকার খাটাতে আসবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কথাটা শুনে দেখলাম মেয়েটার গলাটা কেমন জানি ভারী হয়ে গেল। মেয়েটা ভারী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারছেন না, তার কারণটা কি জানতে পারি? দেখুন, প্রথমত বিয়েটা আমার অনিচ্ছাকৃতভাবেই হয়েছে, আর দ্বিতীয়ত আপনি আমার সিনিয়র। শুধু এটাই কি কারণ যার জন্য আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারছেন না? দেখুন, আমি একজনকে ভালোবাসি, তাই আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। তাহলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? দেখুন, আমি আমার আব্বুকে ছোটবেলা থেকে অনেক বেশি ভয় পাই, যার জন্য আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে 2 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তখন আপনি স্বাধীন হয়ে যাবে। মেয়েটা আর কোনো কথা বলল না, চুপ হয়ে রইল। মেয়েটার কণ্ঠটা কেমন জানি না ভারী হয়ে আসছিল। বুঝতে পেরেছি মেয়েটা বাসর রাতে এমন কথা তার স্বামীর কাছ থেকে শুনবে কখনো কল্পনা করতেও পারেনি। কিন্তু আমি কি করব? আমার হাত পাও যে বাঁধা। আমার যে আর কিছু করার নেই, কারণ আমি যে নেহাকে ভালোবাসি। আপনি এক কাজ করুন, খাটে শুয়ে পড়ুন, আমি গিয়ে সোফাতে ঘুমাচ্ছি। না, প্রয়োজন নেই। আপনি বরঞ্চ খাটে ঘুমান। আমার সোফায় ঘুমানোর অভ্যাস আছে। আমি সোফায় ঘুমাচ্ছি, আপনি খাটের উপরে ঘুমিয়ে পড়ুন। মেয়েটা কথাটা বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লো। আমি খাটের উপর শুয়ে পড়লাম, কোল বালিশটা জড়িয়ে ধরে। আপনারা হয়তো বা আমার সাথে কি ঘটেছে কিছু জানেন না। আপনাদেরকে সবকিছু খুলে বলতে হবে। তাহলে চলুন আপনাদেরকে পুরো বিষয়টা খুলে বলি। তাহলে চলেন আমার অতীত। হারামজাদাকে কতটা কল করেছি, একটা কলও ধরছে না। আজকে আমাদের সংগঠনে যে যেতে হবে ওর কোনো খবর নেই। কি রে, কই হারামজাদারে কল কর না, কি হয়েছে? ও এখনো কল ধরছে না? ওর ঘুম ভাঙানোর জন্য কি আমাদের বোবা নিয়ে যেতে হবে নাকি? হারামজাদা আর কত ঘুমাবে? ফোনটা বেজে চলেছে, আর আমি এতটা মোড়া হয়ে ঘুমিয়ে আছি যে আমার কোনো খবরই নেই। তখনই কারোর ডাকাডাকি শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম 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 চোখে তাকিয়ে দেখি আম্মু হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, আর কত ঘুমাবি? ফোনটা তো ধরবি। সে কখন থেকে তোর ফোনটা বাজতেছে, মাথা খারাপ করে দিয়েছে। এমনিতেই আজকে তোর ভার্সিটিতে যাওয়া হচ্ছে না, কারণ আজকে তোকে আমার কিছু কাজ করে যেতে হবে। কাজের কথা শুনতে মনে পড়ে গেল আজকে আমাদের সংগঠনের কিছু কাজ ছিল। কিছু গরিব মানুষকে কিছু কম্বল বিতরণের কাজ। আসলে আমি রুদ্র আর ঈশান, আমরা 3 বন্ধু মিলে একটা সংগঠন তৈরি করি। আর ওই সংগঠনের মধ্যে আমরা ওইখানে গরিব মানুষদেরকে যখন যা ইচ্ছা তাই দান করি। এখন শীতের সময়, তাই আমরা ভেবেছিলাম গরিব মানুষদেরকে কিছু কম্বল দান করব। কি রে, তুই কি বোবা হয়ে গেলি নাকি? কি বলছি, কিছু কি কানে ঢুকছে না নাকি? তুই আবার কোথায় হারিয়ে গেলি? তোর তো আমার কোনো কথা কিছুই কানে ঢুকে না। আর আম্মু কথাটা বলে তুমি আমাকে মনে করিয়ে দিলে আজকে যে আমাদের সংগঠনে যেতে হবে। গরিব কিছু মানুষকে কম্বল বিতরণ করার কথা ছিল। তোর আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, বাসায় বাজার নেই, আমি কোথাও যেতে পারছি না। তুই বাজারে গিয়ে আমার জন্য বাজার নিয়ে আসবি। তা না করে কি কাজে যাচ্ছিস? যত সব আকাম ছাড়া কোনো কাজ নেই। আমার বাসায় একটু কাজ তো করে নিতে পারিস। বিছানা থেকে লাফ দিয়ে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রুদ্র আর ঈশান কতগুলো কল করেছে, তা গুনে শেষ করা যাবে না। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম।
আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলল, বাজারে যাবি না ঠিক আছে, আমি রহিমকে বাজারে পাঠাচ্ছি, কিন্তু নাস্তাতে করে যাবি। কাজের বুয়ারা সে কখন থেকে তোর জন্য নাস্তা রেডি করে রেখেছে, নাস্তাগুলো নষ্ট হয়ে যাবে, খেয়ে যা। বাসা থেকে যাওয়ার সময় আম্মুকে বলি, আমার এখন খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওই হারামি দুটো আমাকে পিটিয়ে লাল করে দেবে। সকালবেলা না খেয়ে আম্মুকে বলে ওখান থেকে সোজা বেরিয়ে পড়ি। বাইকটা গ্যারেজ থেকে নিয়ে নেই। তখন আমার ফোনটা বেজে ওঠে। এক হাতে ফোনটা ধরে বললাম, ভাই আর জাস্ট 5টা মিনিট অপেক্ষা কর, 5 মিনিট পরে আমি আসি, তোরা দাঁড়া। আমি বাইকটা ফুল স্পিডে চালিয়ে আসি। কলটা কেটে গাড়িটা ফুল স্পিডে নিতে লাগলাম। প্রায় 5 মিনিট পর গাড়িটা এসে আমাদের যে আশ্রম কেন্দ্রটা ছিল ওখানে এসে দাঁড়ায়। আমি গাড়ি থেকে নামতেই তখন রৌদ্র আর ঈশান দুজনে এগিয়ে আসে। দুজনে এগিয়ে এসে অনেক গালাগালি করে। কি রে শালা হারামজাদা, সেই কখন থেকে কল করে যাচ্ছি, তোর কোনো এত খবর নেই? তুই কই আছিস সেটা বল। তোকে সে কখন থেকে ফোন দিচ্ছি, এত ঘুম তোর কোত্থেকে আসে ভাই? আরে ভাই, ভার্সিটিতে না যেতে যেতে অলস হয়ে গেছি, কি করবো বল। ভার্সিটিতে গিয়ে তো কোনো সুন্দরী মেয়ে খুঁজে পাই না। হারামজাদা সারাদিন শ্রাবণীর সাথে লেগে থাকে, এরপরেও তুই সুন্দরী মেয়ে পাস না, আমাদের সাথে মস্কারি করিস। মস্কারির একটু লেভেলটা কম কর ভাই। আরে না, এমনি তোদের সাথে মজা করলাম। আমি তো শ্রাবণীকে কতটা ভালোবাসি তোরা ভালো করে জানিস। আচ্ছা বাদ দে, এক কাজ কর, তোরা যে কাজগুলো করতে এসেছিস সেগুলো মন দিয়ে কর। আমি না হয় এখানে লিস্ট করা হয়েছে তা দেখছি, আর তোরা বাকি কাজটা কর। ও আমার কথা শুনছে না দেখে ও ওই মেয়েটার জন্য পস্তাতে হবে। ওই মেয়েটা মোটেও ভালো না, আমি জানি ওই মেয়েটা কেমন। দেখ, আমিও ভালো করে জানি যে মেয়েটা কেমন, কিন্তু নিলয়কে ভালোবাসে তাই আমরা ওকে বুঝতে পারছি না। নিলয়ের বাবার অনেক টাকা, আমি জানি মেয়েটা শুধু নিলয়ের টাকা দেখেই ওকে ভালোবেসেছে। আর ও কেমন টাইপের মেয়ে আমি জানি। জানি না আমাদের বন্ধু জীবনটা কি রকম হবে, অনেক বলার চেষ্টা করেছি কিন্তু কোনো কথাই শুনে না। ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে আছে। কিরে, তোরা আবার এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে কি বলছিস? তোদের কথা তো কিছু বুঝতে পারছি না। যে কাজটা করতে বলেছি কাজটা করেছিস নাকি? সবকিছু রেডি আছে, আর এখন চল, ও মানুষগুলো চলে আসছে। রুদ্র, তুই লিস্টটা কর, আমি কাপড়গুলো এনে দিচ্ছি আর কম্বলগুলো এনে দিচ্ছি। নিলয় তুই দিতে থাক। কাজটা করতে করতে সারাদিন লেগে যায়। এই সারাদিন সবগুলো কাজ শেষ করে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাইকটা স্টার্ট দিই। আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হলো না, তাহলে চলেন আমার সাথে আপনাদের পরিচয়টা সব শেষ করে ফেলি। আমি নিলয় চৌধুরী। আমার বাবা এ শহরের বিখ্যাত বিজনেসম্যানদের মধ্যে একজন। এক কথায় বলতে গেলে বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আর আমাদের এত বিশাল সাম্রাজ্যের মালিক আর উত্তরাধিকারী একমাত্র আমি। ছোটবেলা থেকে আম্মু আমাকে ভালোবেসেছে, আর আব্বু এক প্রকার রাগী একজন মানুষ। উনি সব সময় ওনার ব্যবসার কাজের ক্ষেত্রে বাইরে থাকে। আমি কখনো আব্বুর ভালোবাসা পাইনি, কারণ আমার আব্বু সারা জীবন টাকাটাই চিনেছে। আব্বুর প্রতি রাগ অভিমানটা থাকলেও আব্বুকে প্রচন্ড পরিমাণ ভয় পেতাম, কারণ আব্বু একটু রাগী টাইপের। তাই আব্বুকে সব সময় মানার চেষ্টা করতাম। আম্মু আমাকে বরাবরই ভালোবাসতো। লাইফে একজনকে ভালোবাসেছি, সে হচ্ছে শ্রাবণী। শ্রাবণীকে আমি অনেক ভালোবাসি, আর শ্রাবণীকে নিয়ে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে ফেলার প্ল্যানও করেছি। আপনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। বাসার সামনে আসে দেখলাম আব্বুর গাড়িটা ঘরের সামনে হাজির। তাহলে আব্বু ইউএস থেকে বাসায় চলে এসেছে। আব্বু কত সময় থাকবে তা জানি না, কারণ আব্বু যদি একবার বাড়িতে আসে আর 5 ঘন্টার বেশি আব্বু থাকে না। হয়তোবা অফিসে চলে যায়, আর নয়তোবা অন্য একটা কাজে অ্যাটেন্ড করে। ওনার বাসায় যে সময় দেওয়ার মতো সেই সময়টাই থাকে না। আমি বাসায় আসতেই তখনই আব্বু আমাকে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নিলয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? সারাদিন তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই তো বন্ধুর সাথে একটু আড্ডা দিতে গিয়েছিলাম, এই আর কিছু না। অনেকগুলো কল করেছি কিন্তু তোকে কলে পাইনি, কোথায় ছিলি? আমার যে সংগঠনটা ছিল ওখানে গিয়েছি, ওখানে একটু কাজ ছিল তাই কলটা ধরতে পারিনি। গ্রামে যাচ্ছি, ওখানে আমার একটা বন্ধুর মেয়ের বিয়ে, তাই ওখানে যাওয়ার প্ল্যান করেছি। আমি যেতাম না, তারপরও যেতে হচ্ছে। আমার ছোটবেলার বন্ধু বলে কথা, তাই তোরা দুজনেই যাচ্ছিস। তোর আম্মুকে বলে দিয়েছি 5 তারিখের মধ্যে সব কাজ যেহেতু মিটিয়ে ফেলবে। কিছু বললাম না, মাথা শুধু নাড়িয়ে ওপরে যেতে লাগলাম। তখনই পেছন থেকে ডেকে বলে ওঠে,
এখানে তোর মাসিক খরচাটা আছে 5 লাখ টাকা, তোর মাসিক খরচ। টাকাটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে ওপরের দিকে উঠে গেলাম। টাকাটা এক পাশে ছুঁড়ে মেরে বালিশটা গুজে কান্না করতে লাগলাম, কারণ বাবা সবসময় টাকাটাই চেনে গেছে। কখনো তার ছেলের ভালোবাসাটা বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি যে বাবা নামক সেই সুখটা তার জীবনে পায়নি। সে কখনো বাবা বলে ডাক দিয়ে তার কোলে গিয়ে আদরটা পায়নি। তোমাকে কতবার বলেছি ছেলেটার সাথে এভাবে রেগে কথা বলো না। ছেলেটা বড় হয়েছে, তুমি বোঝো না কেন? আমি কি করব? আমি যে এভাবেই কথা বলি, আর আমি তোমার ছেলেকে কিভাবে কথা বললে ও বুঝবে? আমি মনে করি এই পৃথিবীতে বাঁচতে হলে টাকা ছাড়া মানুষ বাঁচে না। তোমাকে কতবার বলেছি এভাবে ছেলেটার হাতে টাকা দিও না, ও মন খারাপ করে। তুমি কখনো ছেলেটার সাথে আদর ভালোবাসা দিয়ে কথা বলনি। তুমি ছোটবেলা থেকে ছেলেটাকে তুমি তোমার মতো করে মানুষ করতে পারোনি। ছেলেটাকে তোমার ভালোবাসা একটু বিন্দু পরিমাণও দাওনি। সারাটা জীবন তুমি টাকার পেছনে হেঁটেছো। দেখো, আমি বুঝতে পেরেছি যে আমি ওকে আমার ভালোবাসাটা দিতে পারিনি। তার মানে এই না যে আমি আমার ছেলেকে ভালোবাসি না। আর আমি যা বলেছি তা শোনো। আবেগগুলো নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। 1 ঘন্টা পর ভার্সিটির সামনে এসে পৌঁছাই। ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই দেখি ক্যাম্পাসের মধ্যে ঈশান আর রুদ্র বসে আছে। আমাকে দেখে ওরা দুজন এগিয়ে এসে বলতে শুরু করে, কি রে, আজকে দেখলাম তোর শ্রাবণী বিবি ওই আকাশ নামের ছেলেটা আছে না, ওর সাথে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ বন্ধু, আমি তো বুঝতে পারছি না যে শ্রাবণী কেন ওই ছেলেটার সাথে কথা বলছে। ওকে তো আমার সুবিধার মনে হয় না, ও তো একটা প্লে বয়। চুপ কর তো তোরা। আমি জানি তোরা শ্রাবণীকে দেখতে পাইস না, তাই বলে এমন না যে শ্রাবণী খারাপ। তোরা কিন্তু একদম শ্রাবণী নামে কোনো খারাপ কথা বলবি না। আমি কিন্তু শ্রাবণী নামে কোনো খারাপ কথা শুনতে চাই না। কোনো প্রমাণ ছাড়া তোরা শুধু শুধু ওকে দোষারোপ দিচ্ছিস। ওদের সাথে রাগারাগি করে শ্রাবণীর কাছে গিয়ে দেখি শ্রাবণী আকাশ নামের ছেলের সাথে কথা বলছে। আমাকে দেখে শ্রাবণীকে জড়িয়ে ধরে বলে ওঠে, বেবি, তুমি এসেছো? আসলে আকাশের সাথে কথা বলছে, কারণ তোমার কিছুদিন পর জন্মদিন, তাই আমি একটা কিছু প্ল্যান করছি। ও আচ্ছা, আমি তো অন্য কিছু ভাবলাম। তুমি আবার কি বলছো? না কিছু না। তো আকাশ, কেমন আছো? তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আকাশের আব্বু আমার আব্বুর একজন ছোট অংশীদার। ওরা আমাদের থেকে শেয়ার নিয়ে বিজনেস করে। এই তো ব্রো, আমাদের ব্যবসা মোটামুটি ভালোই যাচ্ছে, কারণ তোমার বাবার থেকে আমরা যে শেয়ার পাই ওই শেয়ারের টাকাই তো কোনো কথাই নেই। পুরো এই যত বিজনেসম্যান আছে এই শহরের মধ্যে সব থেকে বড় বিজনেসম্যান হচ্ছে তোমরা। তোমাদের থেকে কাজ করা এটা তো অনেক ভাগ্যের বিষয়। অবশ্য তুমি তোমার আব্বুকে বলেছো বিদায় আজ আমাকে এই বিজনেসটা এত দূর এগিয়ে গিয়েছে। আরে না, তোমার আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রাবণী আমাকে তোমার কথা বলেছে, আর শ্রাবণী বলেছে তুমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? আর তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু করতে পারি। আসলে শ্রাবণী, তুমি অনেক ভাগ্যবান যে নিলয়ের মতো এমন একজন ভালো ফিউচার হাজবেন্ড পেতে যাচ্ছ। হাতের ফোনটা বেজে ওঠে, তাই ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলে ওঠে, আরে আমি বাসা থেকে বের হলাম মাত্রই, আর আমি মুখে মাস্ক পরিনি। মিডিয়া আমার উপর পড়ে এসেছে। আমি পার্লারে এসেছি চুলগুলো করার জন্য, আর মিডিয়া খবর পেয়ে আমার পেছনে কুত্তার মতো লেগে আছে। এখন কিছু একটা কর। তোমাকে বাসা থেকে বের হতে কে বলেছে? আমি তো ঠিকভাবে মানুষের কাছে পরিচয় দিই না। কত মিটিংয়ে আমাকে যেতে বলে, কত অনুষ্ঠানে যেতে বলে। আমি এই জ্বালা যন্ত্রণার জন্য যাই না, নিজের পরিচয় দিতেও চাই না। তুমি শুধু শুধু বাসা থেকে বের হলে কেন? আরে আমি শুধু আমার হেয়ারটা একটু স্পার্ক করার জন্য এসেছিলাম। আমার যে ট্রেনে ছিল প্লাস যে সেলুনের লোক ছিল ও অসুস্থ, তাই আমি বাধ্য হয়ে এসেছি। তুমি এক কাজ করো, তুমি পার্লারের পেছনের দিকে থাকো, আমি তোমার জন্য কোনো কিছু নিয়ে আসি। আর আমি তো বাইকটাও নিয়ে আসিনি। 1 মিনিট, অটো করে নিয়ে আসলে হয়তোবা তোমাকে চিনতে পারবে না, তাই আমি পেছন দিয়ে অটো নিয়ে আসি। যা করবি ভাব, একটু তাড়াতাড়ি কর। আমার যে ভালো লাগছে না। তাড়াতাড়ি আয়, এখানে মিডিয়া হোস্টেবল লাগিয়ে দিচ্ছে কথা বলার জন্য। আচ্ছা শ্রাবণী, তোমরা থাকো। হ্যাঁ, আম্মু কল করেছে, তাই একটু আমাকে বাসায় যেতে হবে।
তাহলে তুমি সাবধানে যাও, আমি না হয় ক্লাস শেষ করে তোমাকে কল করছি। জান, তুমি কিন্তু ওকে ভালোভাবে ফাঁসিয়েছো। তুমি তো ভালো করেই জানো ওকে আমি ভালোবাসি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। শুধু আমি ওর টাকাটাই ভালোবাসি। ওকে একবার বিয়ে করি, এরপর ওর সম্পত্তি আমার নামে লিখে দিয়ে ওকে আমি গা ধাক্কা দিয়ে বের করে দেব। এরপরে তুমি আমার, আমি তোমার। বোকা নিলয় কখনো বুঝতেও পারবে না ওর সাথে এমন একটা চক্র হতে যাচ্ছে। বেবি তুমি ওর কথা বাদ দাও, এখন চলো আমরা দুজনে আগে হোটেলে যাই, এরপর বাকি কথা না হয় আমরা হোটেলেই ঈদ করব আর দুজনেই। একটা অটো নিয়ে পালহারের পেছনে গিয়ে আম্মুকে নিয়ে আসি। কপাল ভালো যে মিডিয়া আমাকে ঠিকভাবে চেনে না, যদি চিনতো তাহলে হয়তোবা বুঝতে পারতো। তোমাকে কতবার বলেছি যে তুমি মাস্ক ছাড়া অবস্থায় বাসা থেকে বের হবে না, জানোই তো সবাই তোমাকে চেনে আর জানে। পত্রপত্রের মধ্যে তোমার ছবি হেডলাইন হয়ে থাকে। আব্বুর সাথে গেলে তো আর কোনো কথাই ছিল না। এর জন্য আমি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে অথবা বিজনেসের কোনো কাজে অংশগ্রহণ করতে চাই না। শুধু শুধু তোমরা আমাকে জোরপূর্বক ওইখানে নিয়ে যাও, আর যদি আমি ফেসটা কারোর সামনে না দেখাই তোমরা রাগারাগি করো। দেখ বাবা, আমাদের এত সয় সম্পত্তি, সবকিছুর মালিক তুই। এখন তুই যদি সবার সামনে রিপ্লেসমেন্ট না করিস তাহলে কি করবে? দেখো মা, আমার একদম এগুলো পছন্দ না, এসব আমার ভালো লাগে না। ধ্যান, আমার বাবা ছিল গ্রামের জমিদার, আর তুই ওই জমিদারের নাতি হয়ে কি সব যে বলিস। নানা ভাইয়ের কথা বাদ দাও, এখন ক্ষুধা লেগেছে। খাবার কি কিছু হয়েছে? সন্ধ্যা হয়ে গেল তো। আমরা আজকে 5 স্টারে যাব, তুই রেডি হয়ে নে। তোর আব্বু ওখানে আমাদের জন্য ওয়েট করবে। তার মানে তুমি কি রান্না করনি? তোর আব্বু বারণ করেছে, কারণ তুই নাকি রেস্টুরেন্টে খেতে যাস। অনেকে আমাদের ইনভাইট করে, বিশেষ করে তোর সাথে মিট করার জন্য, কিন্তু তুই তো বাসার খাবার ছাড়া বাইরের খাবার খাস না। তাই তোর আব্বু আজকে তোকে নিয়ে যেতে বলেছে। এটা যেতে হবে। তাহলে তুই সালমা, তোর বাবাকে আমি জানি না বাবু। আম্মু, তুমি তো জানোই আমি বাবাকে ভয় পাই, এরপরও কেন বলছো আমাকে এই কাজটা করার জন্য? তুমি বোঝো না বাবার সামনে আমার হাঁটু কাঁপে? বাবাকে আমি ভীষণ ভয় পাই। এটা কিন্তু বাদ দে, তুই রেডি হয়ে নে। ওখানে তোর সবকিছু সাজানো আছে, গিয়ে রেডি হয়ে নে। আমি কিছুক্ষণ রেডি হয়ে আসছি। কি আর করার আছে? আমি ওপরে গেলাম, গিয়ে দেখি তো আমার জামা কাপড়ের বস্তা এনে রেখেছে, সবগুলো দামি দামি। শহরের সব থেকে বড় শপিং মল থেকে আনার কি আর করার, নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় পরে আর একটা ব্র্যান্ডের লোফার পরে নিচে নামলাম। এই তো আমার ছেলেকে এখন একদম রাজকুমারের মতো লাগছে। চল আমরা গাড়িতে গিয়ে বসি, ড্রাইভার এসে গাড়িটা নিয়ে যাবে এখনই আমাদেরকে হোটেলের কাছে। ছোটবেলা থেকে আব্বুর টাকা পয়সা এগুলো আমার কোনো প্রকারই আগ্রহ ছিল না। এক প্রকার জোর করে আমাকে টাকা পয়সা দেওয়া হতো। আমি কখনো বাবার টাকার বড়াই করতাম না, কখনো আমি আমার বাবার পরিচয় দিতাম না, কারণ আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেই পছন্দ করতাম। আব্বুর বকাবকির কারণে অনেকবার অনেক বড় বড় হোটেলে যাওয়া লাগতো, রেস্টুরেন্টে গিয়েও খাওয়া লাগতো। এমনটা না যে রেস্টুরেন্টের খাবারগুলো খারাপ, কারণ খাবারগুলো অনেক সুস্বাদু হয়, কিন্তু ওগুলো থেকে আমি মনে করি যে বাসায় খাবারগুলো বেটার। ওগুলো শরীরের জন্য অনেক হেলদিকর আর সুস্থকর হয়। কিছু খবর দেখতে দেখতে গাড়িটা রেস্টুরেন্টের সামনে চলে আসে। ওখানে যেতেই দেখলাম অনেকগুলো লোক বসে আছে। আমি আর আম্মু ভেতরে প্রবেশ করতেই দেখলাম সবাই আমাদেরকে দাঁড়িয়ে আমন্ত্রণ জানায়। একটু সামনে যেতেই দেখি আব্বু বসে আছে। তখন আব্বু দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে আমার একমাত্র সন্তান নিলয়। হয়তোবা আপনারা ওর নাম অনেক শুনেছেন, কিন্তু ওকে কখনো দেখেননি। আসলে আমার ছেলে কখনো ও মানুষের সামনে রিপ্লেস করতে পছন্দ করে না। ওর এটা একটা স্বভাব, কিন্তু যখন ও আমার বিজনেসের সব কিছুর দেখাশোনার দায়িত্বটা নিয়ে নেবে, তখন অবশ্যই আমি বিশ্বাস করি আমার ছেলে আমার মতোই একজন বড় বিজনেসম্যান হয়ে উঠবে। আমার থেকেও অনেক বেশি হবে। আব্বু আমার সাথে একে একে সবার পরিচয় করিয়ে দেয়। তখন আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে শহরের সব থেকে নামকরা বিজনেসম্যানরা এসেছে শুধুমাত্র এক নজর তোমাকে দেখার উদ্দেশ্যে, আর এখানে অনেকে এসেছে ওদের মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। আপু, আমি এখন বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে চাই না।
আমিও তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে বলছি না, আর আমিও কোনো বড়লোক বাবার মেয়েকে তোমার হাতে দিব না। তুমি চিন্তা করো না। আমিও চাই একটা সুশীল ভদ্র একটা মেয়ে আসুক, কারণ টাকা তো আমারও আছে। যাক বাবা, হাত ছেড়ে বাঁচলাম। না হলে যদি বাবা আমাকে এখন কারোর সাথে ধরে বিয়ে দিয়ে দিত, তাহলে তো আমি কিছুই করতে পারতাম না। খাওয়া দাওয়া করে এখানে কিছু সাইন আছে, একটু ডিল আছে, তাই তোমার সাইন ছাড়া কাজটা হবে না, কারণ আমি তোমাকে অর্ধেক ওনার অলরেডি বানিয়ে ফেলেছি। কিছু আর বললাম না। সাইনটা করে আমি খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার সময় আম্মুকে বললাম, আম্মু ভালো লাগছে না, আমি বাসায় যাব। ড্রাইভারকে বলে দিচ্ছি, যা, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, আর বাইকটা তো নিয়ে আসিসনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম, তোমরা থাকো। আম্মুকে বিদায় জানিয়ে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবলাম একটা ঘুমতেই ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তখনই দেখলাম আমার রুমের সামনে আব্বু দাঁড়িয়ে বলছে, নিলয়, তুমি কি ঘুম থেকে উঠেছো নাকি এখনো ঘুমিয়ে আছো? না বলো। আমি উঠেছি, রেডি হচ্ছি ভার্সিটি যাও বলে। তুমি ভিতরে আসো, কি বলবে ভিতরে এসে বলো। ভার্সিটিতে যাওয়া লাগবে না, আমি তো প্রিন্সিপালকে কল করে বলেছি আজকে আমরা আমার বন্ধুর একটা বিয়েতে যাব। তুমি রেডি হয়ে নাও, আর আমি একটা ডায়মন্ডের নেকলেস আনতে পাঠিয়েছি। তুমি ওই ডায়মন্ডের নেকলেসটা একটা দিবে। তোমার আম্মু একটা দেবে, আর আমি একটা দিব গিফট হিসেবে। তুমি রেডি হয়ে নাও, আমরা এতক্ষণে কাজটা করে ফেলছি। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। কি আর করার, আজকে ভেবেছিলাম যে আমি শ্রাবণের সাথে পার্কে ঘুরতে যাব, কিন্তু তার হলো কই। কি আর করার, একটা কল করলাম। বেবি, তুমি কোথায়? এখনো আসছো না কেন? তোমার জন্য আমি যে ক্যাম্পাসে এখনো দাঁড়িয়ে আছি। আমার মনে হয় আমার আজকে আর আসা হবে না, হয়তো বা দুদিন আর হবে না, কারণ আমার আব্বু একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমাকে বলেছে। কিন্তু তুমি তো কোনো অনুষ্ঠানে যাও না, তাহলে এখানে কেউ যাবে নাকি? যদি শুধু ইনভিটেশন কার্ডটা পাঠানো হতো তাহলে অবশ্যই আমি যেতাম না, কিন্তু এখানে আব্বু এসে আমাকে যাওয়ার জন্য বলেছে। এক প্রকার বলতে গেলে উনি নাকি আব্বুর ছোটবেলার বন্ধু, তাই বাধ্য হয়ে আমাকে যেতেই হবে, কিন্তু আমি তো চাচ্ছি না যেতে। না বেবি, তুমি যাও। আর আমি ভেবেছিলাম যে আমাদের বান্ধবী সবাই মিলে একটু ঘুরতে যাব। তুমি যেহেতু যাবে, তাহলে দুদিনের জন্য আমরাও একটু সবাই মিলে ঘুরে আসি। তুমি জানো তো, তুমি ছাড়া আমার একদমই ভালো লাগে না। বেবি, তুমি আমাকে 2 লক্ষ টাকা দাও তো। আমার ওখানে কিন্তু অনেক খরচা পানি লাগবে। আমার তাতে এখন কোনো টাকা পয়সা নেই। আমি তোমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি না হয় ওখান থেকে তুলে নিও। থ্যাংক ইউ বেবি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বেবি, আমি তোমাকে অনেক মিস করব। এর মধ্যে দেখলাম যে ঈশানার রোদে অনেকগুলো কল আছে, কিন্তু আমি ওদের কল ধরিনি, শুধু শ্রাবণের সাথে কথা বলে যাচ্ছি। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে গালি দিয়ে রুদ্র বলে ওঠে, কিরে, কোথায় মরতে গিয়েছিস? এতগুলো কল করছি, কোনো খোঁজ খবর নেই। হারিয়ে গেছিস নাকি? কার সাথে এত সময় ধরে টাঙ্কি মারছিস? তোকে কল করছি, ধরছিস না, কল কাটছিস না। আরে শ্রাবণের সাথে কথা বলছিলাম, তাই তোদের কলটা ধরতে পারলাম না। এখন বল কি হয়েছে। শালা হারামজাদা, তখন তুই ভার্সিটিতে আসবি, আমরা তোর জন্য ক্যাম্পাসে বসে আছি, তাই জন্যই তো কল করছি। তোর কিছু হয়েছে নাকি? আজকে যাওয়া হবে না, আর কবে যাওয়া হবে তাও বলতে পারছি না। আব্বু আজকে নিজে এসে বলেছে তার বন্ধুর মেয়ের বিয়েতে যাবে, আর সেটাও গ্রামে। তুই তো কোনো অনুষ্ঠানে যাস না, আর তুই এগুলো পছন্দও করিস না তেমনটা, তাহলে এখন কি যাওয়ার ইচ্ছে আছে নাকি? যেতাম না, আব্বু নিজে এসে বলেছে, আর আব্বুর সাথে যাওয়াই লাগবে। তাই যাওয়া তো লাগবে, কারণ আব্বুর ছোটবেলার বন্ধু বলে কথা, না গেলে হয় না। আর ওখানে গিয়ে পৌঁছে কল করিস। আচ্ছা ঠিক আছে। রোদের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। রেডি হয়ে নিচে আসলাম, তখন আব্বু এসে বলে ওঠে, তোমরা আমার গাড়িতে ওঠাও, আমি গাড়ি ড্রাইভিং করব, ড্রাইভার নিব না। গ্রামে যাব, তাই সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। সবাই বাড়ির সিকিউরিটি হিসেবে থাকুক, আমার বডিগার্ডের এখন প্রয়োজন নেই। গ্রামে এখন কোনো শত্রু নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে। আর আমার বন্ধু গ্রামের প্রধান, ওর কথায় পুরো গ্রামবাসী এক কথায় ওঠে আর বসে। ওকে সবাই সম্মান করে, কারণ আমার বন্ধু যে ভালো। আব্বুর গাড়িতে আমি আর আম্মু উঠে পড়ি। এরপর গাড়িটা চলে যাচ্ছে। এই গ্রামের পরিবেশটা আমার কাছে মনোমুগ্ধকর লাগছে।
আশেপাশে পাখির ডাক আর সবুজে সফলে মাঠঘাট। আমার বেশ ভালোই লাগছে, মন চাচ্ছে যে গ্রামের মধ্যে বেশ কিছুদিন থেকে যায়। তখনই আমার এমন অবস্থা দেখে আব্বু বলে ওঠে, কি গ্রামটা ভালো লাগছে না? আসলে এই গ্রামের পরিবেশটা এতটুকু যে মনোমুগ্ধকর, যে কারোর ভালো লাগতে বাধ্য হবে। আসলে কখনো গ্রামে আসিনি, তাই গ্রামটা দেখে খুব ভালো লাগছে। সমস্যা নেই, ওখানে আমরা কিছুদিন থেকে এরপর না হয় আমরা আবার ব্যাক করব ঢাকায়। তুমি তো সারাদিন শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকো, তাহলে হঠাৎ করে কি করে আর 2 দিন আমাদেরকে সময় দিবে? তা তো একটা চিন্তার বিষয়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এত টাকা পয়সা করে কি হবে যদি না তোমাদেরকে একটু সময় না দিতে পারি। তাই ভাবলাম 2 দিন আর আমি কোনো অফিসে যাব না। যদিও আমার 200-300 কোটি টাকা লস হবে, তাতে আমার কিছুই যায় আসবে না। তারপর আমি তোমাদেরকে এই 2 দিন সময় দিব। আব্বুর মুখে কথাটা শুনে বেশ ভালোই লাগলো। এই প্রথম আব্বু আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে এলো। আস্তে আস্তে প্রায় আমাদের দুপুর হয়ে গিয়েছে। দেখলাম একটা বিয়ে বাড়ির সামনে এসে গাড়িটা থামলো, কিন্তু দেখলাম বিয়ে বাড়ির মধ্যে হট্টগোল অবস্থা। তখনই আব্বু গাড়ি থেকে নামতে আব্বুর বয়সী একজন মাঝবয়সী বৃদ্ধ লোক এসে জড়িয়ে ধরলো। তখন আব্বু ওই লোকটাকে সান্ত্বনা দিতে লাগলো। কারণটা তো কিছুই বুঝতে পারছি না, বিয়ে বাড়িতে এমন কান্নাকাটির অবস্থা কেন, আর হট্টগোলই বা কেন? তখন আব্বু আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা ওই মহিলার সাথে ভিতরে যাও, ওখানে গিয়ে ফ্রেশ হও। আমি দেখছি বিষয়টা কি হয়েছে। ও তো এমন অবস্থা হওয়ার কথা না। তখন দেখলাম একজন ভদ্র মহিলা এসে আমাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। আমি আর আম্মু এত সময় পর মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলাম। দুজনে রুমের মধ্যে রেস্ট নিলাম। আমজাদ, হয়েছেটা কি? কান্নাকাটি বন্ধ কর, আমাকে বিষয়টা খুলে বল। তোর কিছুই তো বুঝতে পারছি না। এমন হাত বড়া হয়ে কান্না করলে আমি কিভাবে বুঝবো? আমার যতদূর তুই কান্না করার মানুষ না। বন্ধু, আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল রে। আমার মনে হয় আর কোনো মান সম্মান আমার থাকবে না। আর 1 ঘন্টা পর আমার বাসায় মেহমান ভর্তি হয়ে যাবে। আমি সবাইকে কি মুখ দেখাবো, কি বলবো, কিছুই বুঝে উঠতে পারছি না। আমজাদ দেখ, এই গ্রামের মধ্যে কার এত বড় সাহস যে তোর ক্ষতি করতে পারবে, যে তোর উপর কথা বলতে পারবে? তুই একবার বল, তার পুরো পরিবারকে আমি শেষ করে ফেলবো। না রে বন্ধু, এখানে শুধু আমার ভুলের কারণে আমার ফুটফুটে মেয়েটার আজকে এমন অবস্থা। আমি নিজেই এই দোষারোপের ভাগীদার। তুই আমাকে বিষয়টা খুলে বল। বিষয়টা যে আমার অজানা, কিছুই বুঝতে পারছি না তোর কথার মানেটা। তুই তো ভালো করেই জানিস আমার অনেক বড় একটা স্বপ্ন যে এই গ্রামের মধ্যে একটা বড় ডাক্তার নিয়ে আসার। তাই তো আমি আমার নিজের মেয়েকে ডাক্তারি পড়াশোনা শেষ করে দেশে নিয়ে এই গ্রামের মধ্যে চেয়েছিলাম যে একটা হাসপাতাল খুলে ওকে এই হাসপাতালের মধ্যে ডাক্তার হিসাবে দেখিয়ে দিব। কিন্তু আমি চেয়েছি তার আগে ওর বিয়েটা দিয়ে দেব আমাদের পাশের গ্রামের একটা ছেলেকে। আমার খুব পছন্দ হয়েছিল, কারণ ছেলেটা ঢাকা শহরের বিজনেস করে, অনেক ভালো অবস্থায় আছে। ভেবেছিলাম ওর সাথে বিয়েটা আমি ঠিক করি, কিন্তু ছেলেটার পরিবারের সাথে আমি দেখা করে একটু বেশ অবাক হই। কারণ ওর পরিবারের যারা ছিল, ওরা পরিবারের মধ্যে একজন লোককে আমি দেখে অবাক একটু বেশি হই। তোর অবাক হওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। অবাক হওয়ার কারণটা একটাই, সেটা হচ্ছে গিয়ে ওর দাদা ও দাদার সাথে আমার পুরনো শত্রুতা জায়গা জমি নিয়ে। আমার নামে সব জায়গায়, কিন্তু ওর দাদা বলে আমার ওই জমির থেকে কিছু অংশ নাকি ওর দাদা পায়। তা নিয়ে আমাদের অনেক কোর্টের মধ্যে ঝামেলা হয়েছিল, কিন্তু শেষমেশে সেই মামলায় আমি জয় পেয়েছি। তারপরে তার সাথে আমার শত্রুতা ছিল, কিন্তু এত বছর পরও যে আমাদের শত্রুতা এখনো মনে রাখবে তা আমি ভাবিনি। আমি যখন আমার মেয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়ি গিয়েছিলাম, তখন সবাই স্বাভাবিকভাবে সব কিছু নিয়েছে। ওর দাদাও হাসি খুশি সব কিছু মেনে নিয়েছে। তাই আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা ঠিক করে ফেলি। তুই কি একবারও তোর মেয়েকে এই বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করেছিস? ওর এই বিয়েতে কেন? ছোটবেলা থেকে আমি যা বলেছি আমার মেয়ের চোখ বন্ধ করে তাই শুনেছে।
তাই আমার বিশ্বাস ছিল যে আমি যে ছেলেকে পছন্দ করব সেই ছেলেকে আমার মেয়ে মেনে নেবে। তাই আমি ওর কোনো মত বা ডিসিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি ওই সময়। এখন তাহলে হয়েছেটা কি? ওই যে পুরনো শত্রুতা, তার ফলে আমাদের সাথে ওই সবের বদলা নেওয়ার জন্য ও আজ এফবিতে আসবে না। আর ওরা সব পারিবারিক শহর ঢাকা চলে গেছে। শুধু এই গ্রামের মধ্যে আমাদেরকে অপমান করার জন্য, আমার মেয়েকে হেনস্থা করার জন্য এই কাজটা করা হয়েছে। এখানে যে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি কি করব? আমি যে বাবা হয়ে এটা সহ্য করতে পারবো না। কারণ গ্রামের সবাই কটু কথা আমার মেয়েকে যে শোনাবে, এসব বাবা হয়ে আমি কিভাবে শুনবো? তুই তো ভালো করে জানিস গ্রামে আমার একটা মান সম্মান আছে। গ্রামের প্রধান আমি, এই জন্য আমাকে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে হিংসা করে। আর এই হিংসার ফল যে আমার একটা মেয়ে থেকে যাবে। ছোটবেলায় আমার মেয়েটা তার মাকে হারিয়েছে, যার ফলে মায়ের আদর কখনো পায়নি। আমি ওকে যতটুকু সম্ভব আমার ভালোবাসা দিয়ে গড়ে তুলেছি। আমি যে আমার মেয়েটাকে আর কোনো কষ্ট দিতে চাই না। তাই আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তোর মেয়ে এইসব কিছু জানে যে কার সাথে বিয়ে ঠিক হয়েছে আর বা এখন কি করতে চলেছে? না, এখনো পর্যন্ত এসবের কেউ জানে না। শুধু আমার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে ও সব কিছুর খবর নেয়, আমাকে মাত্র দিয়েছে। তাই আমার এই সম্পর্কে কিছুই কেউ জানে না। আর এতটুকু জানে না যে আমি বিয়েটা কার সাথে ঠিক করেছি। শুধু জানে বড় একজন মানুষের যাতে মেয়েটা ঠিক করছি, আর মানুষটাকে এরা কেউ জানে না। তাহলে তুই চিন্তা করিস না, এই বিয়েটা হবে। এসব নিয়ে তোর এখন আর ভাবতে হবে না। আমি এসব নিয়ে তোকে চিন্তা করতে বারণ করছি, না হলে তোর শরীর খারাপ করবে। কি বলছিস তুই বন্ধু? আমি এখন কোথায় একজন ভালো পাত্র পাবো যে আমি আমার মেয়ের সাথে এই মুহূর্তে বিয়ে দিব? কেন, তোকে কি আমার ছেলে ভালো যোগ্য হিসেবে মনে হয় না তোর মেয়ের জন্য? আমি এসব কেন ভাববো না, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে তার ছেলেকে রাজি হবে, কারণ আমার মেয়ে তোর ছেলের থেকে 3 বছরের সিনিয়র। তোর এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি সব কিছু দেখে নিয়েছি, আরও রাজি হবে। আমার ছেলে আমার কথা শোনে। রুমের মধ্যে আমি আর আম্মু বসে আছি। তখনই আব্বু এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই শেরওয়ানি আর পাঞ্জাবিটা তুমি পরে নাও। আব্বুর কথা কে শোনে? তাই বললাম না। তখনই আব্বুর উদ্দেশ্যে বলে উঠলাম, কিন্তু কেন আব্বু? আর ওইগুলো তো যারা বিয়ে করে তারাই পরে, তাহলে আমি কেন এগুলো পড়তে যাব? কারণ আজকে তোমার বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথে। আব্বুর কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়ে গেলাম। আব্বু কি বলছে? তখন আমি আম্মুকে কোনো কিছু বলতে যাব, আব্বু আমাকে চুপ করে দিয়ে রেগে বলে ওঠে, আমি তোমার কাছ থেকে না কোনো শব্দ শুনতে চাই না। এটা মনে করো আমার একটা অর্ডার। আমি তোমাকে আর কোনো বাড়তি কথা বা কৈফিয়ত দিতে পারবো না। তোমাকে যা বলেছি তুমি তাই করো। আমি তো আব্বুর এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম, কিছু বললাম না, চুপ করে গেলাম। আপনারা তো ভালো করে জানেন যে আমি আব্বুকে কতটা ভয় পাই। এরপরে যা হয়েছে আপনারা তো তা ভালো করেই জানেন। আমার সাথে কি কি ঘটেছে বাকি কথা তো আর আপনাদেরকে বলার প্রয়োজন নেই। সকালবেলা কারো নরম স্পর্শে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে যখন আমি তাকাবো, যেন আমার সামনে কোনো এক রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। ভালোভাবে চোখটা বোলাতে বোলাতে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে সাইমা, আমার বিয়ে করা বউ। সাইমাকে ভালোভাবে আমি দেখিনি। ওর দিকে তাকাতে কেমন জানি না আমার বুকের ভিতরটা কেমন জানি একটা শব্দ করতে লাগলো। কি এমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যে আমি তাকে কিছু বলবো তারও কোনো আমার মুখ দিয়ে কথা আছে না। আমি সাইমার চোখের দিকে তাকিয়ে আমি যেন হারিয়ে গিয়েছি কোনো এক অজানার মধ্যে। তখনই আমার মনে পড়লো, এ কি করছি আমি? আমি তো শ্রাবণীকে ভালোবাসি, তাহলে কেন আমি এই দিকে এভাবে এমন মায়াবী চোখে তাকিয়ে রয়েছে? কিন্তু তারপরে বলতে হবে, মেয়েটার চোখে কোনো এক মায়া কাজ করে, যে কোনো ছেলে ওই মায়ায় জড়াতে বাধ্য। তখনই সাইমা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু আপনাকে নিতে যাওয়ার জন্য ডাকবে হয়তোবা। নাস্তা বানিয়ে রেখেছিলাম, তা করার জন্যই হয়তোবা ডাকছে। আর সময় অনেক বেলা হয়ে গেছে, আমি আপনাকে অনেকবারই দেখেছি। আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসি। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই। সাইমা নিচে চলে যায়। আমি ওয়াশরুম থেকে বের হয়ে
যখনই আমার রুমে প্রবেশ করব তখনই দেখি সাইমা প্রবেশ করছে। আমাকে তোয়ালা পরা অবস্থায় দেখে লজ্জায় চোখ দুটো বন্ধ করে বলে ওঠে, সরি, আমি আসলে খেয়াল করিনি আপনি যে এমন অবস্থায় ছিলেন। কথাটা বলেই আমি চোখ দুটো বন্ধ করিনি। এক মুহূর্তের মধ্যেই আমি ভুলে গিয়েছিলাম গতকালকে রাতের কথা। ওনার এমন শরীরের সিক্স প্যাক দেখে আমার আর বুঝতে বাকি নেই উনি যে প্রতিদিন জিম করে। দেখতে ওনাকে কোনো অংশে কোনো তামিল সিনেমার নায়কের থেকে কম না। আল্লাহ তাআলার কাছে সবসময় যে আমি শুধু আমার হাজব্যান্ডকে ভালোবাসবো, অন্যদিকে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়াবো না, এটাই দোয়া করেছি। কিন্তু আল্লাহ পাক আমার সাথে এমনটা কেন করলো? সবসময় কষ্ট ছাড়া কি কিছুই পাইনি? আমি জানি না আল্লাহ আমার জন্য আর কি রেখে গেছে। সাইমা লজ্জায় মুখটা ঢেকে রুম থেকে বের হয়ে যায়। আমি ওর লজ্জা মাখা মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম। যখনই লজ্জা পেল ওর মুখটা কেমন জানি না লাল হয়ে গেল। ওর ফর্সা মুখে যখন এমন একটা সুন্দর ট্রল বসে যায় তখন আমার দেখতে বেশ ভালোই লাগে। আমি রেডি হয়ে নিচে আসলাম, তখনই খেয়াল করলাম সাইমা আমার দিকে তাকিয়ে আছে। আমিও সাইমার দিকে তাকিয়ে থাকলাম, কারণ একটা সাদা ড্রেস পরেছে, ওকে এতে অনেক অসম্ভব সুন্দর লাগছে। আমি নিচে আসলাম, নিচে এসে খাবার টেবিলে বসলাম। তখন দেখলাম সাইমা আমার সামনে না এসে একটা চেয়ার এগিয়ে দেয়, তারপর নিজে আমাকে নাস্তা দিতে লাগলো। আমি নাস্তা খেতে শুরু করি, তখনই আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, শোন, তুই শপিং মলে যাস, ওর কিছু ড্রেস কেনা দরকার আছে, কারণ ওকে নিয়ে তো আবার তোকে ওদের বাসায় যেতে হবে। আব্বু আজকে আমার ক্লাস আছে, তাই আমিও ক্লাসে যাব। আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, এমনিতেও আমি অনেকদিন বাদ করেছি, তাই ক্লাসটা করাই লাগবে। আব্বু আমার এখন কোনো জামা লাগবে না, এমনিতেই আমি বাসা থেকে নিয়ে এসেছি, আমার এখন দরকার নেই। আরে লাগবে, সমস্যা নেই। আর নিলয়, তোর যদি ক্লাস থাকে আজকে, তাহলে বিকেলে তুই ওকে নিয়ে যাস, কারণ সকালে তোকে আবার বাসায় যেতে হবে। আর হ্যাঁ, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিচ্ছি, তোর ভাবতে হবে না। আর এই ভার্সিটিটা আমার কথাই চলে। আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। আর আব্বুর সামনে এসে কথা বলাও চায় না, আব্বু এমনিতেই রাগী মানুষ। আর হ্যাঁ, সাইমার তো পড়া শেষ হয়ে গেছে, তাই তোদের ভার্সিটির যে ইংলিশ প্রফেসরটা আছে উনি নাকি চলে গেছে, তাই আমি সাইমাকে ওই পজিশনটা দিয়েছি। সাইমার নাকি এখন তোর এখানে পড়ানো ইচ্ছে হয়েছে। তোর পড়া শেষ হলে আমি একটা হসপিটাল গড়ে দিব, তখন না হয় ওখানে মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। আমি এতটুকু শুনেছি সাইমা একজন ডাক্তার, কিন্তু আমার ভার্সিটিতে টিচার হিসেবে যাবে তা মাত্র জানলাম। আব্বুর কথায় আমি মাথা নাড়লাম, কিছু বললাম না। তখন আব্বু আমার উদ্দেশ্যে আবার বলে ওঠে, তুই সাইমাকে সাথে করে নিয়ে যাবি আর তোদের ভার্সিটিটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি। আব্বুর কথায় আমি আমার মাথা নাড়ালাম আর হ্যাঁ শব্দ পুষিয়ে দিলাম। তখন আব্বু আমার উদ্দেশ্যে আর কোনো কথা বলল না, শুধু যাওয়ার সময় বলে গেল, যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাস, আর চাবিটা তোর আম্মুর কাছে দিয়ে গেছি, বাইক অথবা গাড়ি আছে। কথাটা বলে আব্বু তার খাওয়াটা শেষ করে অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই আব্বুর বডিগার্ডরা এসে আব্বুর সবকিছু নিয়ে আব্বুর পেছনে হাঁটা ধরে। বাবা, তুই ওকে বাইকে করে নিয়ে যা। ও তো মনে হয় না, কারোর সাথে কখনো মনে হয় না বাইকে উঠেছে। আমি আর কিছু বললাম না, আম্মুর কাছ থেকে বাইকের চাবিটা নিলাম। নিয়ে আমি গ্যারেজ থেকে বাইকটা বের করতে দেখি সাইমা রেডি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। জানি না সে কখনো আমাকে ভালোবাসবে কিনা, কিন্তু তাকে যে আমি সবসময় ভালোবেসে যাব, কারণ সে যে আমার স্বামী। কি হলো, কি ভাবছেন, উঠছেন না কেন? ওনার কথায় যেন অন্য জগৎ থেকে আবারও ফিরে আসি। আমি বাইকে উঠতে ভয় পাই, তারপরেও সাহস করে উঠি। যখনই বাইকটা স্টার্ট করে তখনই ভয়ে ওনাকে জড়িয়ে ধরি। কিছু সময় পর ছেড়ে দিয়ে বলি, সরি, আসলে আমি বাইকে এর আগে উঠিনি। সাইমার স্পর্শে যেন আমি কেঁপে উঠছি। আমাকে শ্রাবণী কতনি স্পর্শ করেছে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি আমার। তখন সাইমাকে উদ্দেশ্য করে বলি, ও আচ্ছা, সমস্যা নেই, আপনি আমাকে জড়িয়ে ধরেন, না হলে পড়ে যাবেন। সাইমা যেন আমার এই কথা শোনার জন্য অপেক্ষা করছিল। তখনই সাথে সাথে আগের থেকেও বেশি শক্ত করে জড়িয়ে ধরে সাইমা। আমি আর কিছু বললাম না, বাইকটা সুন্দর করে চালিয়ে ওকে ভার্সিটির সামনেই আমি নামিয়ে দিলাম। বাড়ির সামনে আসতেই দেখলাম আশেপাশের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে।
সাইমা দেখতে অনেকটা সুন্দরী, তার উপর আমার বাইকে উঠেছে। আমি কখনো এভাবে আমার বাইকে শ্রাবণী ছাড়া অন্য কাউকে উঠাইনি, তাই হা করে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। বাইকটা ক্যাম্পাসের সামনে আনতেই দেখলাম কোথা থেকে শ্রাবণী এসে আমার দিকে বলে ওঠে, নিলাম, তোমার বাইকের পেছনে কি মেয়েটা? ওকে তো আমি আগে কখনো দেখিনি। শ্রাবণীর সামনে একটু প্রথমে হকচকিয়ে গেলাম, এরপরে স্বাভাবিকভাবে কেউ বললাম, উনি হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ে আর আমাদের ভার্সিটির ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমি চিনতে পারি নাই। আপনি যেহেতু নিলয়ের আপু, তাহলে আমারও আপু হবেন। আমি নিলয়ের গার্লফ্রেন্ড। মেয়েটার মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজের অজান্তেই চোখ দুটো লাল হয়ে আসছে, কিন্তু ওকে না বুঝিয়ে বললাম, আপনারা গল্প করেন, আমি না হয় আসছি। কথাটা বলে আমি ওখান থেকে ওই স্থানটা ত্যাগ করি ভার্সিটির ভিতরেই প্রবেশ করি। শ্রাবণীর কথাটা বলা হয়তো বা উচিত হয়নি, কিন্তু ও তো জানে না যে আমি ওকে বিয়ে করেছি। যদি জানে অনেক কষ্ট হবে। তখনই শ্রাবণী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, কি হলো বেবি, তুমি কি ভাবছো? কই কিছু না তো, চলো ক্যাম্পাসের ভিতরে যাই। হাতের কলটা বেজে উঠে দেখি আমার জান কল করেছে। বেবি বাসা থেকে কল করেছে, কলটা ধরে কথা বলি। আচ্ছা বেবি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি নয় আমার বন্ধুর সাথে দেখা করে আসি। শ্রাবণী কথাটা বলে ওই স্থানটা ত্যাগ করে। আমি ক্যাম্পাসের কাছে যেতেই দেখি ঈশান আর রুদ্র দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওরা দুজন আমার কাছে এসে বলে ওঠে, কিরে, তোর সাথে যে মেয়েটাকে দেখেছি আমি চিনতে পারলাম না। তার আগে কখনো তোর বাইকে অন্য কোনো মেয়ে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম কে মেয়েটা। রুদ্র আর ঈশান দুজন আগ্রহ প্রকাশ করে কথাটা জিজ্ঞেস করলো। ওদের কথার উত্তরে বললাম, আসলে যে মেয়েটা আমার সাথে এসেছে প্রথমে তো সে এই ভার্সিটির টিচার, আর সম্পর্কে এখন আমার স্ত্রী। ওরা দুজন মনে হয় আমার কথা শুনে গাছের ওপর থেকে পড়ে গিয়েছে, তাই ওরা দুজন জিজ্ঞেস করে, মামা গেলি বিয়ে খেতে, নিয়ে আসলি বউ? কাহিনীটা ঠিক বুঝলাম না। এতদিন ওর দেখে একটার পর একটা শর্ট দিয়ে যাচ্ছিস, কাহিনীটা কি ভাই, একটু বল আমাকে তুই। আরে ভাই সত্যি বলছি, তাহলে শোন কি হয়েছে। তখন আমি ঈশান আর রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে ঈশান আর রুদ্র বলে, ভালো হয়েছে, এখন কি বলতে চাস? আমি ওকে বলেছি শ্রাবণীর কথা, আর ওকে ডিভোর্স দিয়ে দিব চিন্তা করছি, শ্রাবণীকে বিয়ে করব। দেখ বন্ধু, আমরা কিছু বলবো না, তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু এতটুকু বলবো, যা করবি একটু ভেবে চিন্তে কর। ও ঠিক বলেছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, এতে আমাদের কোনো মত নেই। জানি না তোরা কেন শ্রাবণীকে দেখতে পাইস না, ওর কথা শুনলে কেমন যেন তোদের রাগ হয়, কারণটা আমার অজানা। আচ্ছা যাই হোক, তুই সব বাদ দে, এখন চল আমরা গিয়ে ক্লাস করি, ক্লাসের সময় হয়ে গেছে। রুদ্র আর ঈশান আমরা তিনজন মিলে ক্লাসে যাই। একে একে সব ক্লাস শেষ হয়। একটু সময় পর ক্লাসে সাইমা প্রবেশ করে। সাইমাকে দেখে পুরো ক্লাসের ছেলেরা কিভাবে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, মনে হয় আর কখনো মেয়ে দেখেনি। আমার কেমন জানি না হিংসা হতে লাগলো, কিন্তু কেন বুঝলাম না, কারণটা আমি জানি না। ওর প্রতি কি আমার এমন হচ্ছে কেন, বা হিংসে হচ্ছে কেন, বিষয়টা কেমন জানি আমার কাছে অজানা। কিরে, এইভাবে এমন চোখ বড় করে ম্যামের দিকে তাকিয়ে আছিস কেন? শালা, এটা তো তোরই বউ, বাসায়ও তো তোর কাছেই থাকবে সব সময়, তাহলে কি এইভাবে তাকিয়ে থাকতে হবে? আরে না শালা, সবসময় শুধু তোদের উল্টা পাল্টা কথা ছাড়া কিছু না। আরে যাই বলিস ভাই, ভাবি কিন্তু দেখতে সেই আগুন। দেখ না, ভাবির পিছনে ছেলেদের লাইন লেগে আছে। মানতে হবে বস, ওর বাবার চয়েস আছে। শালা তো চুপ কর। এর মধ্যে সাইমা সবার উদ্দেশ্যে বলে, Hello students, I am your new English teacher. I hope you all are well. I am Samia Talukdar. Now, you introduce yourself. সবাই একে একে নিজের পরিচয় দেয়। একসময় পরিচয় পর্বটা শেষ হয়। সাইমার ক্লাসটাও দেখতে দেখতে শেষ হয়ে যায়। সাইমা ক্লাস শেষ করে বের হয়ে পড়ে। আমি আর রুদ্র, ঈশান তিনজন মিলে ক্যান্টিনে যাই কিছু খাওয়ার জন্য। ক্লাস শেষ করে দাঁড়িয়ে আছি, কিন্তু ওনার কোনো খবরই নেই। আজকে মনটা ভীষণ খারাপ, কারণ জীবনে শুধু একটা জিনিসই চেয়েছি, স্বামীর ভালোবাসা। সেটাও পেলাম না, তাই সেই কষ্টটা কিভাবে বোঝাবো। বারবার শুধু চোখের সামনে ওই মুহূর্তের কথাটাই মনে পড়ছে। আমি হয়তো ওনার জীবনে কাটা হয়ে আছি, সমস্যা নেই। উনি বললে আমি ওনাকে ডিভোর্স দেব, আর উনি তো আমাকে করুণা করেই বিয়ে করেছে। ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, তখনই দেখি হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আনোয়ার নাম্বার, তাই রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল করার পর রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে,
আসসালামু আলাইকুম, আমি সাইমা বলছি। আপনি কোথায় আছেন? আমি বসে আছি আপনার জন্য। তখনই মনে হলো সাইমাকে নিয়ে যেতে হবে বাসায়। ও সকালে কিছু খায়নি, ওকে নিয়ে আসা প্রয়োজন ছিল। তাই রৌদ্র আর ঈশানকে বিদায় জানিয়ে ওখান থেকে সাইমার কাছে বাইকটা নিয়ে গিয়ে বলি, কিছু খাবেন বলেন, আপনি তো সকালে কিছু খাননি। না, আমি এখন কিছু খাবো না। ভালো লাগলে কথাটা শুনে যে কিছু তো আমার জন্য বলেছে। আসলে আমরা নারীরা একটু ভালোবাসা আর কেয়ারটাই পুরুষের কাছ থেকে চাই। আমি কিছু না বলে বাইকটা বাড়ির দিকে নিয়ে রওনা দিই। একটু সময় পর বাড়ির কাছে এসে পৌঁছালাম। বাড়ির সামনে আসতেই দেখলাম বাড়ির সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। বাইক থেকে নামতেই তখনই আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, অফিসে তোকে নিয়ে মিটিং আছে, তাই তোকে অফিসে আমার সাথে যেতে হবে। এখনই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা দাঁড়িয়ে আছি। ওনারা তোর সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে চায়। আমি আর কিছু বললাম না। আমি ভিতরে প্রবেশ করে যখনই ওপরে যাব তখনই আম্মু নিচ থেকে ডেকে বলে, ফ্রেশ হয়ে তোরা দুজনে নিচে আয়, আমি তাদের জন্য খাবার দিতে বলছি। তোর আব্বু না হয় একটু পরেই তোকে নিয়ে যাবে। না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সাইমা সকালে কিছু খায়নি, তুমি ওকে কিছু খেতে দাও। কথাটা বলে উপরে চলে যায়। আমি ফ্রেশ হয়ে নিচে আসতে দেখি সাইমা কেমন বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। নিজের অজান্তেই হাসি চলে আসে। তখনই আম্মু খেয়াল করে আর সাইমার কাছে আসে। কি ব্যাপার সাইমা, তুমি খাবার এভাবে বাচ্চাদের মতো খাচ্ছ কেন? আম্মু, আসলে আমি নিজের হাতে খেতে পারি না। বোকামি, আগে বলবে না, আমি খাইয়ে দিচ্ছি। কি খাটাস বেটা, দেখছে যে আমি নিজের হাতে খেতে পারি না, তারপরে আবার দাঁত কেলে আবার হাসছে। ঢং। সাইমাকে আম্মু খাইয়ে দিয়েছে। এমন সময় সাইমাকে সেই কিউট লাগছে। নিজের অজান্তে সাইমার প্রতি কেমন একটা ভালো লাগা কাজ করতে লাগলো। কিন্তু এমনটা কেন হচ্ছে জানি না হচ্ছে তা আমার অজানা লাগছে। আমার তো শ্রাবণের সাথে থাকতে এমনটা হয় না, তাহলে কেন ওর কাছে থাকলে আমার এমন হয়? নিলয়, তুই কি খাওয়া দাওয়া করেছিস নাকি? না গো, আমি খাওয়া দাওয়া বাইরে থেকে করে এসেছি, এখন কিছু খাবো না। বলো, তোমার কি কাজ আছে যেখানে আমার এখন যাওয়া লাগবে? আর এখন কি আমার যাওয়াটা এতটা ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ, তোকে আমার সাথে যেতে হবে, না হলে হবে না। কারণ তোর ওখানে মিটিং করা লাগবে, আর আমি তোকে কিছু অংশ বুঝিয়ে দিব। আপাতত তুই ওইগুলো এখন সামলাতে হবে। আস্তে আস্তে তোকে সব কিছু আমি বুঝিয়ে দিব। আমার এখনো পড়া শেষ হয়নি, তার মধ্যে তুমি আমাকে এসব কাজের মধ্যে দিয়ে দিচ্ছ। এত বড় কোম্পানি আমার দ্বারা সম্ভব হবে কি সামলানো? যদি কিছু অংশ শেয়ার দাও, তারপরে তো আমার মনে হয় না আমি এখন পারবো। আরে পারবি, এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আস্তে আস্তে ঠিক পারবি। এখন বলছিস, পরে ঠিকই সব কিছু সামলাতে পারবি। আমাকে দেখ, আমি তো আগে কতটা তোমাকে বলেছিলাম। আমার বাবা আমাকে এসব বুঝিয়ে দিয়েছিল। কি আর বলবো, আব্বুর মুখের ওপর তো বেশি কথা বলতে পারি না। তাই আব্বুর সাথে গাড়িতে উঠে পড়ে তার পিছনে লোকগুলো ছিল, ওরা অন্যান্য গাড়িতে উঠে পড়ে। গাড়ির ড্রাইভার আমাদেরকে অফিসের উদ্দেশ্যে নিয়ে রওনা দেয়। আমাদের অফিসটা গুলশান বনানীতে, তাই অফিসের কাছে নিয়ে যায়। অফিসের সামনে গাড়িটা আসতে বডিগার্ড এসে গাড়িটা দরজা খুলে দেয়। তখনই আমি আর আব্বু গাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে হাঁটা ধরি। লিফটে উঠে 10 তলায় চলে যাই। এরপর অফিসের ভিতরে প্রবেশ করি। ওখানে দেখি আরো অনেকজন আমাদের জন্য অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সালাম করে। তখন আব্বু সবাইকে বসে দিয়ে আমাকে সবার সাথে পরিচয় করে দেয়। এরপরে একটা বোর্ড দেখিয়ে আব্বু আমাকে বোঝাতে লাগলো কোথায় কোথায় আমাদের কি আছে। আমাকে মাত্র 2% বোঝাচ্ছে। এটাই যেন আমার অবস্থা কাইল হয়ে যাচ্ছে যে এগুলো সামলাবে কি করে। আমার দ্বারা তো এইসব সামলানো সম্ভব না। এই 10% মানে হচ্ছে যে ছোটোখাটো যেসব বিজনেস আছে তাদের থেকে 1000 গুণ বেশি। কারণ আমাদের কোম্পানিটা পুরো বাংলাদেশের মধ্যে টপ 1 কোম্পানি। একে একে সবার সাথে পরিচয় আর সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আব্বু বলে ওঠে, ঠিক আছে, তুমি এখন তাহলে গাড়িটা নিয়ে বাসায় যাও। আর না হয় তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কিছু শপিং করে নিয়ে আসো। গাড়ির চাবিটা আর তোমার কাছে তো কার্ড আছে, যা মন চায় তাই কিনে নিয়ে যাও। যাই হোক, অন্তত এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে পারবো, না হলে যে একটা বিপদে পড়েছি মনে হচ্ছিল যে রক্ষাই পাবো না। আমি গাড়িটা বের করে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আব্বু তো বলে দিয়েছে কোনো কিছু কিনে নেওয়ার জন্য, কিন্তু আমার কিনে নেওয়ার ওর পছন্দ হবে কিনা তাই ভাবলাম উনি নিজেই কিনে নেয়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে।
ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, শোন, আসার সময় আমার জন্য পিৎজা নিয়ে আসিস। আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কোন হোটেল থেকে আনা লাগবে বুঝতে পেরেছিস? অর্ডার দেওয়াই আছে, তুই গেলেই খাবারটা তোকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, রাখো তুমি। আমি না হয় তোমার জন্য একটা পিৎজা আনার জন্য যাচ্ছি। কোথা থেকে আনা লাগবে সেটা তো বলবে। তোকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দিয়েছি, দেখে চলে যা। আম্মু লোকেশনটা অনুযায়ী আমি ওই হোটেলের জন্য রওনা দিয়ে একটা সময় পর দেখলাম হোটেলের সামনে এসে পৌঁছালাম। সামনে বড় বড় করে লেখা আছে 5 স্টার। ওর পাশে একটা আবাসিক হোটেল আছে। যাই হোক, আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। এরপর আম্মুর দেওয়া খাবারটা নিয়ে নিলাম। নিয়ে যখন বাসা থেকে রওনা দিব তখন দেখি শ্রাবণীর মতো কেউ ওই আবাসিক হোটেলে প্রবেশ করছে। আমার কেমন জানি সন্দেহ হলো, তা আমি ওই মেয়েটার পেছনে যেতে লাগলাম। একটু সময় পরে দেখলাম কোথা থেকে আরেকটা ছেলে তার সাথে যাচ্ছে। এখন আমি ওদের মুখটা ভালোভাবে দেখতে পারলাম না। একটু সামনে যেতেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো, কারণ আমি যাকে দেখছি সে যে আর কেউ না, শ্রাবণী। আমি যাকে এতদিন ধরে ভালোবেসে এসেছি সেই মেয়েটা, আর পাশের ছেলেটা যে আর কেউ না, আকাশ। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওরা ভিতরে প্রবেশ করলো। আমি যখন ভেতরে যাব তখন আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তখন ওরা বললো ম্যানেজার আসা পর্যন্ত অপেক্ষা করতে। আমি ম্যানেজারের জন্য অপেক্ষা করলাম। 10 মিনিট পর ম্যানেজার আসলো। ম্যানেজার এসে আমাকে ভয় পেয়ে গেল, কারণ ম্যানেজার আমাকে ভালো করে চিনে। ম্যানেজারকে বলে ওদের রুম নাম্বারটা নিয়ে আমি রুমের সামনে গিয়ে দরজায় কলিং বেল দিই। তখনই দেখলাম আমার সামনে দরজাটা খুলে দেয়। আমার সামনে আকাশ দাঁড়িয়ে আছে, ওর গায়ে কিছুই নেই। সামনে তাকিয়ে দেখি শ্রাবণী আর আকাশ দুজনে আমাকে এখানে এমন অবস্থায় দেখে ওরা যেন হতভম্ব হয়ে পড়ে। ওদের মাথায় যেন কোনো কিছুই কাজ করে না। তখন শ্রাবণী এসে আমার কাছে এসে বলতে লাগে, নিলয়, তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো? আমি তোমাকে এক্সপ্লেন করছি, তুমি ভুল বোঝো না আমাকে। আমি ভুল করেছিলাম, আমার বন্ধুদের কথা শোনা উচিত ছিল। আমি তোকে ভালোবেসেছি, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে তুই এমন একটা নষ্টা মেয়ে। আমার বন্ধুরা আমাকে সবসময় বলেছিল তুই ভালো না, তোর চরিত্র ভালো না, কিন্তু আমি ওদেরকে বরাবরই কথা শুনিয়ে বলেছি তুই আগের মতো নেই, তুই ঠিক হয়ে গেছিস। কিন্তু না, তুই চরিত্রহীন। যে তোকে আমি এমন অবস্থায় দেখবো কখনো কল্পনাও করতে পারিনি। শুধুমাত্র তোকে পাওয়ার জন্য? আরে না, তোকে আমি ভালোবেসেছি শুধুমাত্র তোর এই সম্পত্তির জন্য। তোর এই সব সম্পত্তি দখলের জন্যই আমি তোর সাথে ভালোবাসার ছলনা করেছি। শ্রাবণী চুপ করো, তুমি এসব কেন বলছো? আমি যেন আর নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। শ্রাবণীর এমন রূপ দেখে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না। ওইখান থেকে আমি সোজা বাসায় চলে আসলাম। আমার চোখের কোণে পানি জমে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টির মতো গড়িয়ে পড়তে পারে। সিট, তোমার জন্য আমার আসনার ডিম দেয়া হাঁসটা চলে গেল। আমি কি করব? ও আমাকে থাপ্পড় মেরেছে, তাই আমি ওকে সব কিছু বলে দিয়েছি। আর তোমার কি মনে হয় আমাদের এমন অবস্থায় দেখে ও তারপর আমাকে মেনে নেবে? আমার তো এখন ভয় হচ্ছে। আমি এক মুহূর্ত তোমার সাথে এখন থাকতে চাই না। ওর বাবা যদি এসব বিষয়ে কিছু অংশ জানতে পারে তাহলে আমার তো সব কিছু যাবে। তার সাথে তোমারও অনেক কিছু হয়ে যেতে পারে। আর আমি তোমার জন্য আমার কিছু ক্ষতি চাই না, তাই আমি এখান থেকে গেলাম। আকাশ, তুমি এসব কি বলছো? তোমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি আমাকে এখানে রেখে একা চলে যাবে? চুপ কর মার, তোকে শুধু আমি ব্যবহার করেছি। আরে তুই জিনিসটা, তোকে কে বিয়ে করবে? তোকে তো আমি কখনোই ভালোবাসিনি, তোকে আমি শুধু ইউজ করেছি। যেমন তুই নীলকে ইউজ করেছিলিস, ঠিক একই রকম আমি তোকে ইউজ করেছি। বুঝতে পেরেছিস? কথাটা বলেই আকাশ ওখান থেকে সোজা বের হয়ে চলে গেল। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আসলে আমি যেই পাপটা করেছি সেই পাপের শাস্তি মনে হয় এখন থেকে আমি পাচ্ছি। দিনের পর দিন আমি ওর কাছ থেকে টাকা নিয়ে ওকে দিয়েছি, কিন্তু সেই মানুষটা আমাকে আজকে এমন ধোঁকা দিয়েছে। আমার সাথেই হওয়াটা প্রাপ্ত, কারণ আমি ওর সাথে যা করেছি ঠিক আমার সাথেও এমনটা হওয়াই উচিত ছিল। কোনো রকমে বাসায় এসে পৌঁছালাম। আমার চোখের কোণার মধ্যে এখনো পানি। আম্মু আমার চোখ ভিজা দেখে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই আমি তার হাতে প্যাকেটটা দিয়ে সোজা রুমে চলে গেলাম। কি ব্যাপার? নীলের চোখ দেখি কেমন, তার নাম কি হয়েছে? ওরা আবার দেখো তো, সাইমা ও রুমে গিয়ে কিছু হয়েছে নাকি?
কথা শুনে আমি রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখলাম বালিশের ভেতরে মুখ লুকিয়ে উনি কান্না করছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করব আমাকে করা উচিত কি না, কিন্তু কি করব আর কী বা বলবো। ওনার এমন অবস্থা দেখে আমারও কেন জানো না খারাপ লাগতে শুরু করলো। তাই আমার নিজের অজান্তেই আমি ওনাকে বলে ফেললাম, আপনার কি হয়েছে আমাকে কি বলা যাবে? সাইমার এমন কথায় আমার কেমন যেন একটু বিরক্ত লাগলো। তাই আমি সাইমাকে রাগ দেখিয়ে বললাম, কারো রুমে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, সেই কথাটা কি ভুলে গিয়েছো? যাও এখনই রুম থেকে বের হয়ে যাও। কথাটা একটু রেগেই বলেছি, কারণ এমনিতেই মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে আছে, তার ওপর খুব খারাপ লাগছে। এমন একটা কিছু আমার সাথে ঘটে গিয়েছে। সন্ধ্যায় আম্মু অনেক ডাকাডাকি করেছে খাবারের জন্য, কিন্তু খাবো না বলে আমি শুয়ে পড়লাম। তখনই দেখলাম সাইমা খাবার নিয়ে রুমে প্রবেশ করেছে। আপনি যে দুপুর থেকে কিছু খান নাই, খাবারটা খেয়ে নিন না, নাহলে শরীরটা খারাপ করবে। এবার মনে হয় নিজেকে আর সামলাতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। শ্রাবণী যে রাগগুলো ছিল সব রাগ মনে হচ্ছে আমি সাইমার দিকে উঠে ফেললাম। থাপ্পড়টা এত জোরে মেরেছি যে ওর হাতের গ্লাসটা নিচে পড়ে যায়, ওর ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। থাপ্পড়টা এত জোরে লেগেছে যে আমার খুব ব্যথা লেগেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না, কান্না করতে করতে ওখান থেকে সোজা চলে গেলাম। কাঠের উপর শুয়ে আছি, তখনই কেমন জানি না ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হতে লাগলো। হঠাৎ করে শরীরটা কেমন জানি না জ্বরে পড়ে যাচ্ছে। মধ্যরাতে আমি রুমে এসে দেখি উনি কাঁপছে। আমি মাথায় হাত দিয়ে দেখি ওনার প্রচণ্ড পরিমাণে জ্বর। আমার বাসার ভিতরে ডাক্তারের সব কিছুই আছে, চেক করে দেখলাম জ্বরটা অনেক, প্রায় 105 হয়ে গেছে। জ্বরের কারণে উনি কি যেন বকবক করতে লাগলো। তখনই আব্বু আর আম্মু ভিতরে প্রবেশ করে আমার চিল্লাচিল্লি শুনে। কি হয়েছে সাইমামা, কোনো সমস্যা হয়েছে? নিলয় এমন কাঁপছে কেন? আর তোমার চোখে জল কেন? ওনার খুব জ্বর উঠেছে, শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এখন যদি কিছু না করা হয় তাহলে তো অনেক সমস্যা হতে পারে। কি বলছো মা? তাহলে এখন কি করা যায়? এত রাতে এখন অ্যাম্বুলেন্স এনে ডাক্তার আনা সম্ভব না। আমার এখানে সব কিছুই আছে, তাই বলছি যে শুধু একটু গরম পানি আর একটু ঠান্ডা পানি হলেই হবে। আমার কাছে সব মেডিসিনই আছে, আমি দেখছি রাতের জ্বরটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। জ্বরটা এতই বেড়ে গিয়েছে যে আমি তার ফলে অজ্ঞান হয়ে যাই। আমার কিছু মনে পড়ে না। জ্ঞান যাওয়ার আগে লক্ষ্য করলাম কেউ আমার মাথার মধ্যে জল পটে দিয়েছে, খুবই আলতো আর নরম হাতে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখে আম্মু আব্বু দুজনেই হসপিটালের ভিতরে প্রবেশ করে। তখনই আমার কাছে এসে বলতে শুরু করে, অবশেষে তোর তৃতীয় দিন পর জ্ঞান ফিরেছে। আমরা তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তোমরা তাহলে এই 3 দিন ধরে আমার কাছে ছিলে? আমরা কই ছিলাম? আমাদেরকে তো থাকতেই দেয়নি সাইমা। ও নিজেই 3 দিন রাত দিন এক করে তোর সেবা যত্ন করে গিয়েছে। আজকে তোর জ্ঞান ফিরবে, তাই ও আর এখানে থাকেনি। আমি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ যে মেয়েটাকে আমি এত কষ্ট দিয়েছি সেই মেয়েটা আমার এই সময় এতটা সাহায্য করেছে এবং কি আমাকে সেবা যত্ন করেছে, আর আমি তার সাথে এমন ব্যবহার করলাম। আসলে রে, তুই অনেক ভাগ্যবান যে এমন একটা স্ত্রী পেয়েছিস। এই মেয়েটাকে কখনো হাতছাড়া করিস না, সব সময় ভালোবেসে রাখিস। মেয়েটা তোর জন্য সব সময় কান্না করতো, আর এক মুহূর্তের জন্য ঘুমাতো না, শুধু তোর দিকে চেয়ে থেকে কান্না করতো। আসলে মানুষ কাছের হীরা ছেড়ে দিয়ে কয়লার খোঁজের উদ্দেশ্যে রওনা দেয়। আমারও ঠিক এমনই হয়েছে। আমি হীরা চিনতে ভুল করেছি, কিন্তু এখন আর ভুল করব না। ওখানে নিয়ে যাওয়া তো সম্ভব না। যাই হোক, ডাক্তার বলেছে আগামীকালকে আমরা ওকে বাসায় নিয়ে যেতে পারবো। আর এখন যেহেতু অসুস্থ, তাহলে আমরা আগামীকালকে ওকে বাসায় নিয়ে যাব। আব্বু আম্মু কথাটা বলে বের হয়ে যায়। আগামীকাল আমাকে ছুটি দিয়ে দেয়। আমি আর আব্বু আম্মু বাসায় চলে আসি। সাইমা বাসায় নেই, তাই বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তার বাপের বাড়িতে, তাই খুব খারাপ লাগছে। ওর কাছে ক্ষমা চাওয়া হলো না। সন্ধ্যার দিকে আম্মু আমাকে ঝাড়ি দিয়ে যায় আর বিশ্রাম করার জন্য। সন্ধ্যার দিকে আম্মু আমাকে বলে যায় বিশ্রাম করার জন্য বলে। যখনই আমি বিশ্রামের জন্য চোখটা বন্ধ করলাম, তখনই হঠাৎ করে স্বপ্ন দেখলাম সাইমা অন্য একটা ছেলেকে বিয়ে করছে। এই দৃশ্যটা দেখার পরে বুকটা কেমন যেন ফেটে উঠলো। আমি লাফ দিয়ে বলি, চিৎকার করে উঠলাম। তখনই আমার রুমে এসে বলে, কি রে, কিছু হয়েছে নাকি?
এভাবে চিৎকার করলি কেন? ও, বুঝতে পেরেছি, সাইমার জন্য তোর মন খারাপ করেছে। ঠিক আছে, তুই তাহলে সাইমার বাসায় চলে যেতে পারিস। আম্মু ঠিক বলেছে, আমি সাইমার কাছে যাব, ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত, কারণ ওর সাথে যা করেছি তার জন্য আমাকে অবশ্যই ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। আম্মু কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ঈশান বলে, কিরে, আমরা তো কিছুই শুনিনি, আঙ্কেল আন্টি তো আমাদেরকে কিছুই জানায়নি। তুই এখন সুস্থ আছিস? কি হয়েছিল তোর, সবটা বলতো। তখন ওকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর ঈশান বলে ওঠে, আমি জানি আল্লাহ পাক কখনো আমাদের হতাশ করবে না। আল্লাহ পাক জানে আমরা কখনো কোনো খারাপ কাজ বা মানুষের ক্ষতি চাই না, তাই আল্লাহ পাকের ভালোটাই করেছে। তুই যা, এখনই তুই সাইমাকে গিয়ে সবকিছু খুলে বল, ওর কাছে ক্ষমা চা, প্রয়োজন হলে ওর পায়ে পড়। তুই ঠিক বলেছিস। কথাটা বলে আমি কলটা কেটে দিয়ে রেডি হয়ে আমি সাইমার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তখনই আমার ডয়ারের উপর দেখলাম একটা ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে দেখি সাইমার। জীবনে কষ্ট ছাড়া কিছুই পাইনি। প্রথমে আমি চেয়েছিলাম একজন পাইলট হওয়ার জন্য, কিন্তু বাবার ইচ্ছে পূরণের জন্য আমি ডক্টর হয়েছি। ছোটবেলায় আম্মুকে হারিয়ে খুব কষ্ট আর একাকিত্ব এই দিন কাটিয়েছি। যদি ভালোবাসি তাহলে নিজের স্বামীকেই ভালোবাসবো, কিন্তু সেই সুখটা আমার হলো না। ছেলেটা আমাকে ধোঁকা দিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নেয়, কারণ ছেলেটার পরিবারের সাথে আমার পরিবারের যে আগে থেকে একটা শত্রুতা ছিল। বিয়েটাও যে আমার বাবার অনুমতিতে ছিল। তারপরে আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়। কিন্তু আমি ছেলেটার মুখ থেকে যা শুনি, আমার জীবনে যত আশা আর স্বপ্ন ছিল সব যেন একসাথে নষ্ট হয়ে যায়। আমার জীবনে ধোঁকার কষ্ট ছাড়া আর কিছুই আসেনি। ডায়েরিটা পড়ে বুঝতে পেলাম সাইমার জীবনে অনেক কষ্ট। আমি ওকে আর কষ্ট পেতে দেব না। কথাটা বলে আমি রেডি হয়ে সাইমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 4 ঘন্টা পর আমি সাইমাদের বাসার সামনে এসে পৌঁছালাম, কিন্তু হাতের ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় মধ্যরাত 12টা বেজে গেছে। এখন মেন গেটটা বন্ধ পাবো, তারপরেও কোনো রকমের দেয়ালটা টপকে ভিতরে প্রবেশ করি। কিন্তু এখন কি করা যায়? তখন দেখলাম ওদের একটা ছাউনি আছে। ছাউনিটা দিয়ে ওপরে উঠলাম। উপরে উঠে দেখি ওর রুমের মধ্যে এখনো ঘুমিয়ে আছে। আমি দেখলাম রুমটা দরজা খোলা আছে, তাই আস্তে আস্তে করে রুমের দরজাটা বের করে প্রবেশ করলাম। আমার এমন শব্দ যেন সাইমা জেগে যায়। ও জেগে যখনই চিৎকার করবে আমি ওর মুখটা চেপে ধরি। এই কি করছো? চিৎকার করো না, মানুষ আবার কি বুঝবে। আমি আমি তুমি আমাকে চিনতে পারছো না? এমন অবস্থায় যে আমি ওনাকে আমার সামনে দেখতে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি ভয়ে হাঁপাতে লাগলাম। আপনি আপনি এখানে কি জন্য? তোমাকে একটা কথা বলার জন্য সেই ঢাকা থেকে আমি এখানে এসেছি। তুমি আগে চোখ বন্ধ করো। ওনার এমন বাচ্চার মতো কথা শুনে আমার যেন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওনার কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলাম। সাইমা চোখ বন্ধ করতে ওর সামনে একটা ডায়মন্ডের রিং রেখে বলে উঠলাম, আমি সত্যি নিজের সামনে হীরা রেখে কয়লার খোঁজে গিয়েছি। আমি ভুলে গিয়েছি যে আমি সত্যিকারের ভালোবাসা কখনো খুঁজে পাইনি। কিন্তু সত্যি বলছি, তোমাকে দেখার পর আমার যেমন ফিল হয়েছে আর অন্য কাউকে দেখে আমার এমনটা লাগেনি। আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসার একমাত্র সাথী। আমি তোমাকে ভালোবেসে সারাটা জীবন কাছে রাখতে চাই। তুমি কি আমার হবে? তুমি কি আমাকে সারা জীবন ভালোবাসবে? কথাটা বলে হাঁটু গেড়ে আমি সাইমার সামনে ডায়মন্ডের রিংটা সামনে বাড়িয়ে দিলাম। সাইমা যেন চা দেখার মতো খুশি হয়ে ওর হাতে রিংটা পরে নিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু তুমি তো অন্য একটা মেয়েকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে কি করে ভালোবাসবে? সত্যি বলছো তো? তুমি ওই শয়তান মেয়েটার কাছে যাবে না তো? সবসময় আমার কাছে থাকবে? সাইমাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কথা দিলাম পাগলি, কখনো ছেড়ে যাব না। আর তুমি ছাড়া এই বুকে অন্য কাউকে জায়গাও দেব না। সত্যি তো? তাহলে চলো আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যাও। কি বলছো? এই আটার বস্তা কোলে নিয়ে ছাদে নিয়ে যাব? আমাকে তুমি শাস্তি দিচ্ছ এতদিনের? কি? আমি আটার বস্তা? ঠিক আছে, আমাকে কোলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ও মেয়েটাকে তুমি কোলে নিয়ে নাও না, যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। মেয়েদের একটা স্বভাব, যা পায় তা নিয়ে শুধু বলবে। বুঝতে পেরেছি, বাকিটা বাহানা মেটাতেই হবে। ওকে কোলে নিয়ে আমি ছাদের উপর হাঁটতে লাগলাম আর ওর কপালে চুমো খেতে লাগলাম আর আমাকে ও শক্ত করে জড়িয়ে ধরল। ছাদে এসে আমি সাইমার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। আমার যেন কেমন একটা অনুভূতি লাগতে লাগলো।
এটাই মনে হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসার মানুষটার কাছে থাকলে মনে হয় যে একটা প্রশান্তি পাওয়া যায়। সেই প্রশান্তিটা মনে হচ্ছে আমি পাচ্ছি। এই সবসময় কিভাবে ভালোবাসবে তা তো বলো। সাইমা আমার মাথায় ও চুলে বেনি দিতে দিতে কথাটা বলতে লাগলো। আমি সাইমার মাথাটা ধরে আমার বুকে এসে মুখের কাছে এনে কিস করলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, ঠিক আছে, তোমাকে এতটাই ভালোবেসে রাখবো এখন যত না তোমাকে রেখেছি। বুঝতে পেরেছো পাগলি একটা? আমি তোমার সব সময় পাগলি হয়ে থাকতে চাই। জানি। সাইমার মাথায় ওই মেয়েটার কথাই মুখে মনে সব দিক থেকে আসে, আর আসাটাই স্বাভাবিক। তাই আমি সাইমার উদ্দেশ্যে বলে উঠি, সবসময় তোমাকে এখানে জড়িয়ে ধরে আগলে রাখবো, আর কোথাও যেতে দেবো না। জান, আজকে আমি তোমার সাথে টিচার এবং স্টুডেন্টের খেলা খেলবো। যা শয়তান, তোমার একটু লজ্জা শরম লাগে না নাকি? এখানে কতগুলো মানুষ বসে আছে আর আমাদের সব শুনছে। তো কি হয়েছে? ওদের তো জানা প্রয়োজন যে কিভাবে খেলাধুলা করতে হয়। ওদেরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? যা শয়তান, আমি কিন্তু তোমার সিনিয়র, তাই তুমি আমাকে সম্মান দিবে। আমি কিন্তু তোমার ম্যাডাম। তাই তো আজকে ম্যাডামের সাথে হাডুডু খেলবো। সমস্যা নাই ম্যাডাম, আজকে না হয় আমার ডগি হবে। যা ফাজিল ছেলে, মুখে কিছু আটকায় না। না আপনারা বসে আছেন কেন? যান ভাগেন। সাইমা আর নিলয়ের ভালোবাসাটা পূর্ণতা পেল। গল্পটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।